স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তাসওয়ার নাফি। জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার, জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন, জনাব মোহাম্মদ মুকাম্মিল হোসেন, ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান। আমাদের যে এই পরিকল্পনাটা এটা খুবই স্বচ্ছতা নিয়ে আসে এবং ঠিক কার্য সম্পাদনটা কতটুকু কীভাবে আমরা করতে পারছি সেটাও মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পায় এবং একটা জবাবদিহিতামূলক নিশ্চিত হয়। সেই দিকে লক্ষ্য রেখে আমি মনে করি যে সুশাসন প্রতিষ্ঠায় এটা যুগান্তকারী একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। মিম, যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারি কাজে দুর্নীতি বন্ধের পাশাপাশি মন্ত্রণালয়ে যেন কোনো দুর্নীতি কিংবা কোনো রকম অনিয়ম না হয় সেক্ষেত্রেও কিন্তু নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। এ যাবৎকালে আমাদের সিএনএফ এজেন্ট কাজ করে আসছে, যে আইনটা জারি করছে আইনটা মূলত বৈষম্য তৈরি হয়েছে। আমরা 1 ঘন্টা মাল ডেলিভারি যেটা চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ আমাদের যে জনগোষ্ঠী তারা অনেক এক্সপার্ট। তাদের এই দাবি দেওয়াকে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এটিকে আমরা প্রেরণ করবো, যেটি যদি তাদের এই দাবি এটা কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে। নাফি, এনবিআরের নতুন আইনে স্বার্থ খুনের প্রতিবাদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিএন্ডএফ এজেন্টদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে এবং এই জন্য দুদিন পণ্য খালাস বন্ধ থাকায় 60 কোটি টাকার রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। মিম, দাবি আদায় না হলে অন্য বন্দরেও হতে পারে কর্মবিরতি এবং এ নিয়েও বিস্তারিত থাকছে এখন দুপুরের আয়োজনে। এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য চালান খালাসের বিধিমালা বাতিলের দাবিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিএনএফ এজেন্ট কর্মীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির। কর্মবিরতির কারণে যারা পণ্য খালাস করতে পারছেন না তারা কি বলছেন? পণ্য নষ্ট বা আর্থিক ক্ষতির শঙ্কা আছে কিনা জানাবেন। হ্যাঁ নাফি, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল থেকে মূলত এই কর্মবিরতিটি শুরু হয়েছে এবং আজ দ্বিতীয় দিন এবং এখনও পর্যন্ত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা কাস্টমস হাউসের সামনে। এখানে যারা সিএনএফ এজেন্টের কর্মী রয়েছে তারা কিন্তু আন্দোলন করছেন এবং একেবারে ঢাকা কাস্টমস হাউসের যে দরজা, তারা মূল ফটক, সেখানে কিন্তু তারা দাঁড়িয়ে আন্দোলনটি করছেন এবং ইতিমধ্যে আমাদের সাথে অনেকের কথা হয়েছে। ঢাকা কাস্টমস হাউসের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরও কথা হয়েছে। আমি যদি একটু চিত্রটা দেখাতে চাই আপনাকে, একটু যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন নিশ্চয়ই যে প্রায় 10,000 কর্মী কিন্তু সিএনএফ এই এজেন্ট যারা রয়েছে তাদের সাথে জড়িত বা কাজ করছে, তারা মূলত এই আন্দোলনটি করছে। এবার আপনার প্রশ্নে যদি আমি ফিরতে চাই নাফি, তাহলে যে যারা আসলে যেহেতু 2 দিন ধরে এই আমদানি রপ্তানি পণ্য খালাস হওয়া বন্ধ হওয়া কিন্তু আমদানি এবং রপ্তানির উপর একটি প্রভাব পড়বে এবং এটি স্থবির হয়ে যাবে এবং সেটি হয়েছে। আমরা যারা বিভিন্ন রকমের পণ্য খালাস করতে পারছেন না এরকম অনেকেই আছেন যাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে বলছে যে এটি আসলে হয়তো 2 দিনে বা 1 দিনে কিছু হবে না, কিন্তু যখন এটি দীর্ঘসূত্রিতা তৈরি হবে, অর্থাৎ পণ্য খালাস দিনের পর দিন বন্ধ থাকবে, 5 দিন 7 দিন যখন চলে যাবে, তখন কিন্তু ব্যবসার উপর একটি প্রভাব পড়বে এবং শেষ পর্যন্ত একটি বড় ধরনের পণ্য নষ্ট হবার শঙ্কা থাকবে এবং আর্থিকভাবে কিন্তু ক্ষতি হবারও একটি শঙ্কা থাকবে। এবং যেটি বলছিলাম যে প্রায় 30 কোটি টাকা কিন্তু প্রতিদিন রাজস্ব আদায় করে সরকার, অর্থাৎ প্রতিদিনে 30 কোটি টাকা যদি দাঁড়ায় তাহলে কিন্তু এটিও একটি স্থবির হবার শঙ্কা তৈরি হবে, কারণ নিশ্চয়ই 5 দিন 7 দিন যদি এই অচল অবস্থা থাকে। তবে সিএনএফ এজেন্টরা কিন্তু তাদের অবস্থানে অনড়। তাদেরকে বলা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে তারা মূলত পণ্য খালাসের কাজটি করে থাকে এবং যেহেতু এক্সপ্রেস পদ্ধতিতে সরকার চায় বা এনবিআর চায় যে সরাসরি পণ্যটি এক্সপ্রেস পদ্ধতির যে আওতায় যে কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে, শাহজালাল বিমানবন্দরে 30টি কুরিয়ার সার্ভিস কিন্তু এই কাজগুলো করে থাকে। অর্থাৎ যে পণ্যটি কুরিয়ারের মাধ্যমে এক্সপ্রেসের মাধ্যমে কুরিয়ারে আসবে, সেই কুরিয়ার বা সংশ্লিষ্ট এক্সপ্রেস যে প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাই সরাসরি গ্রাহকের হাতে এই পণ্যটি আসলে পৌঁছে দিবে, তারই কিন্তু প্রতিবাদটি চলছে। সেই বিধিমালাটি আসলে রহিত বা বাতিল করতে চায় সিএনএফ এজেন্টরা, কারণ মূলত এই কুরিয়ারে আসা যে পণ্যগুলো বা এক্সপ্রেস পদ্ধতিতে আসা যে পণ্যগুলো, সেই পণ্যগুলো কিন্তু তারা খালাস এতদিন ধরে করে এসেছে এবং বলছিলাম যে প্রায় 10,000-এর বেশি কর্মী কিন্তু এই কাজের সাথে জড়িত। যদিও ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে এনবিআর মূলত ভোগান্তি যেন কমে যায়, কারণ আপনি যেহেতু মধ্যস্বত্ব ভোগী হিসেবে তারা কাজ করে, আপনি নিশ্চয়ই জানেন যে একটি পণ্য যখন সরাসরি গ্রাহকের হাতে পৌঁছাবে আর অন্যভাবে যদি মধ্যস্বত্ব ভোগীদের হাত ঘুরে গিয়ে গ্রাহকের কাছে পৌঁছায়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে সময় ক্ষেপণ আছে, ভোগান্তির বিষয় আছে এবং সরাসরি কাস্টমসের সাথে ওই বা এক্সপ্রেস যে প্রতিষ্ঠানগুলো তার সাথে কিন্তু গ্রাহকের সম্পর্ক এখানে থাকে না। সুতরাং সিএনএফ এজেন্টরা যদি দাম বেশি করে নিতে চান তারা কিন্তু নিতে পারেন। সুতরাং এই জায়গাগুলোকে আসলে অ্যাড্রেস করছে ঢাকা কাস্টমস হাউস। তারা বলছে যে এই আইনের মাধ্যমে বা এই নতুন যে বিধিমালা দেওয়া হয়েছে সেই বিধিমালার মাধ্যমে আর সিএনএফ এজেন্ট নয়, অর্থাৎ কোনো রকমের কোনো মধ্যস্বত্ব ভোগীর আসলে আর দরকার পড়বে না। সরাসরি এই পণ্যগুলো যারা আসলে বিভিন্নভাবে আসে, এক্সপ্রেস যে প্রতিষ্ঠানগুলো তাদের মাধ্যমে আসবে এবং এসে সরাসরি ভোক্তার হাতে বা গ্রাহকের হাতে পৌঁছে যাবে। এই জায়গাটিতে মূলত দুটি যে পক্ষ তৈরি হয়ে গেছে, একটি হচ্ছে সিএনএফ এজেন্ট এবং আরেকটি হচ্ছে সিএনএফ এজেন্ট এবং আরেকটি হচ্ছে ঢাকা কাস্টমস হাউস। তাদের দুই জায়গার মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে বা যে সমন্বয়হীনতার জায়গাগুলো তৈরি হয়েছে সেইটা মূলত তৈরি হয়েছে এবং একই সাথে এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মাধ্যমে সিএনএফ এজেন্টরা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার চারপাশে তারা ভিড় করে আছে, তারা আসলে খেয়াল করছে যে কি হচ্ছে না হচ্ছে, কতটুকু তাদের এই আইন বা যে বিধিমালা দেওয়া হয়েছে সেটি আসলে বাতিল করার সম্ভাবনা কতটুকু রয়েছে তারা প্রতিনিয়ত আমাদের কাছে জানতে চাইছে। এবং আমরা যখন কাস্টমস কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা আসলে কি জানিয়েছে সেটিও আমাদের কাছে তারা জানতে চাইছিল এবং আমরা তাদেরকে জানিয়েছি যে কাস্টমস কর্মকর্তা যারা আসলে বলেছে যে যেহেতু আইন করবার ক্ষমতা বা বিধিমালা জ্ঞাপন তৈরি করার ক্ষমতা কাস্টমসের নেই, এটি মূলত এনবিআর এবং সরকারের। সুতরাং আসলে এই কাজটি বা এই দায়িত্বটি কিন্তু সরকারের বা এনবিআরের। সুতরাং যে আইনটি তারা পেয়েছে সেই আইনটি তারা বাস্তবায়ন করতে গিয়েছে। এখন এই জন্যই মূলত এই সমস্যাটি দেখা দিয়েছে। তো সিএনএফ এজেন্টের দাবি নিয়ে নতুন করে আর কিছু বলবার নেই। তারা আসলে বলছে যে এই আইনটি তারা একেবারে বাতিল চায়, যতক্ষণ পর্যন্ত বাতিল হবে না। শুধু ঢাকা নয়, যদি এটি আরও দীর্ঘসূত্রিতে চলতে থাকে তাহলে ঢাকার বাইরের যে বন্দরগুলো রয়েছে, বিমানবন্দর এবং একই সাথে যে স্থলবন্দরগুলো রয়েছে, সমুদ্র বন্দরগুলো রয়েছে, সবখানে এই আন্দোলন তারা আসলে জোরদার করবে। তো নাফি, আপাতত আমার কাছে এই ঢাকা কাস্টমস হাউসের সামনে থেকে চলমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে, সেই সংকটের সবশেষ খবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিএনএফ এজেন্টদের কর্মবিরতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী নাইম আবির। নাফি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দেওয়ার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বলেছেন শিক্ষার্থীরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাস মনে রাখলে তারা আসলে এমন স্লোগান দিতে লজ্জা পেতেন। সোমবার সকালে মন্ত্রিপরিষদের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিসই ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন এবং তিনি এই সময় আরও বলেন যে সরকারি কর্মকর্তারা দুর্নীতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী দেবরাজ দেব। সরকারি দপ্তরের বছরব্যাপী কাজের পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কেমন হবে তা নির্ধারণ করতে করা হয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ। রাজনৈতিক দলের ইশতেহার অনুযায়ী সরকারি অফিসগুলো প্রধান কার্যালয় থেকে ইউনিয়ন পর্যায়ে কোনভাবে কাজ করবে বা কত সময়ে তার ধারণা পাওয়া যায় এই চুক্তিতে। বর্তমানে প্রায় 26,000 দপ্তর এই চুক্তির আওতায়। 2014-15 অর্থ বছরে শুরু হওয়া এই কর্মসম্পাদন চুক্তি এবং শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রতিটি মন্ত্রণালয়ের প্রধানরা গেল বছরের কর্মতথ্য তুলে দেন। এ সময় এপিএ ও শুদ্ধাচার পুরস্কার ব্যক্তি ও মন্ত্রণালয়কে দেয়া হয় মোট 10টি পুরস্কার, যার প্রথম স্থান অর্জন করে নিল বিদ্যুৎ বিভাগ। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগালে অবশ্যই উন্নতি করা সম্ভব। আওয়ামী লীগ সরকারের ইশতেহার মেনেই উন্নয়ন কার্যক্রম চলছে বলেও জানান তিনি। কারণ আমাদের যে এই পরিকল্পনাটা এটা খুবই স্বচ্ছতা নিয়ে আসে এবং ঠিক কার্য সম্পাদনটা কতটুকু কীভাবে আমরা করতে পারছি সেটাও মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পায় এবং একটা জবাবদিহিতামূলক নিশ্চিত হয়। সেই দিকে লক্ষ্য রেখে আমি মনে করি যে সুশাসন প্রতিষ্ঠায় এটা যুগান্তকারী একটা দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ সময় সরকারি কর্মকর্তাদের দুর্নীতি রোধে সরকারের ভাবমূর্তির চিন্তা না করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন সরকার প্রধান। এ সময় তিনি কৃচ্ছ্রতা সাধনের পরামর্শও দিয়ে বলেন, কর্মক্ষেত্রে যে অর্থ ব্যয় হয় তার স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই। বক্তব্যের শেষ ভাগে কোটা আন্দোলন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের রাজাকার বলে দাবি করায় কড়া সমালোচনা করেন তিনি। বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে এমন বলতে তারা লজ্জা পেত। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। সেটা তো আমাদের ভুললে চলবে না। আমাদের সেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সচিবদের নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে জনগণের কল্যাণে কাজ করারও আহ্বান জানান। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচির খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, আজ শিক্ষার্থীরা কি বলছেন এবং তারা কি কর্মসূচি চালাচ্ছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। আজও তাদের একই দাবি, একই দফা, সেটি হচ্ছে কোটা সংস্কার করতে হবে এবং কোটা সংস্কার করে সংসদে যে আইন পাস সেটি করতে হবে অবিলম্বে। এবং জানেন, গতকালই তারা রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে এবং সেই স্মারকলিপিতে বলা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে যাতে জরুরি অধিবেশন ডেকে সংসদে কোটা সংস্কারের যে তাদের এক দফা দাবি সেই অনুযায়ী কোটা সংস্কার করে সংসদে আইন পাস করা হয়। এবং আজকেও তাদের যে স্লোগানে মিছিলে সে একই কথা ফুটে উঠছে, যাতে অবিলম্বে কোটা সংস্কার করে যে ন্যূনতম ৫% যে দাবি কোটা রেখে, সর্বোচ্চ 5% রেখে বাকি কোটা যাতে বাতিল করে নতুন করে সংসদে আইন পাশ করা হয়। এবং আজকে আমরা যেটি দেখেছি, সেই 12টার পরপরই এই রাজু ভাস্কর্যের সামনে ধীরে ধীরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। ঢাকা কলেজ, ইডেন কলেজের শিক্ষার্থীরা তার কিছুক্ষণ পরে, ঘণ্টাখানেক পরে এখানে এসে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয় এবং তারাও একত্রিত হয়ে এখানে যে অবস্থান, যে কর্মসূচি, প্রতিবাদ যে সভা করছে সেটি তারা চালিয়ে যাচ্ছে। এবং জানেন, গতকালই রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি দিয়েছে, সেই স্মারকলিপিতেও তারা উল্লেখ করেছে যাতে তাদের যে কোটার যে যৌক্তিকতা এবং সেই সাথে সেখানে বিস্তারিত বলা হয়েছে কেন কোটা সংস্কার করা দরকার এবং 5% পক্ষেও তারা স্মারকলিপিতে সেখানে যুক্তি দিয়েছেন। এবং তারা এখন বলা হচ্ছে যে তারা সংসদের দিকে কিংবা রাষ্ট্রপক্ষের দিকে তাকিয়ে আছে যে যাতে করে যে কোটা সংস্কারের যে দাবি, সেই দাবি যাতে জরুরি অধিবেশন ডেকে এবং 24 ঘন্টার মধ্যে তাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো যাতে প্রত্যাহার করা হয়, সেই বিষয়ে তারা স্লোগানে মিছিলে সে কথাগুলোই বলছে। এবং তারা যেটি বলছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠের কর্মসূচি পালন করবে এবং তাদেরকে যদি আশ্বস্ত করা হয় যে কোটা সংস্কার করা হবে, সেক্ষেত্রে একমাত্র তারা তাদের যে দাবিগুলো সেগুলো থেকে সরে গিয়ে তারা মাঠ ছাড়বে। তা না হওয়া পর্যন্ত তাদের যে কোটা সংস্কারের যে দাবি, সে কোটা সংস্কারের দাবি চলমান রাখবে। এবং তাদের যে পরবর্তী যে কর্মসূচি, সেটিও আজকে তারা বলছেন যে এই যে অবস্থান এবং প্রতিবাদ যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেটির পরেই জানানো হবে যে তাদের পরবর্তী কি কর্মসূচি হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সিফাত শাহরিয়ার। রাজধানীর ধানমন্ডিতে এই মুহূর্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে। জাতি বাংলাদেশের স্বাধীনতা, পরাজিত অপশক্তির কোনো প্রকার আস্পদ আমরা মেনে নেব। একজন বীর মুক্তিযোদ্ধা কিংবা বঙ্গবন্ধুর আদর্শে কর্মী বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতা, পরাজিত অপশক্তি
অপতৎপরতা প্রতিরোধ। যেই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের, ছাত্র শিক্ষকদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল, যারা নিজেদের রাজাকার পরিচয় দিতে গৌরব বোধ করে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিতে লজ্জাবোধ করে। যারা রাষ্ট্র প্রতিষ্ঠার মূল চেতনাকে অবজ্ঞা করে, তারা কিভাবে মেধাবী, তারা কিভাবে জাতি কিংবা ছাত্র সমাজের আকাঙ্ক্ষাকে ধারণ করে। 1971 সালে 25 মার্চ কাল রাতে এবং মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী, দেশীয় রাজাকার আল বদরদের সহযোগিতা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে নিজেদের রাজাকার বলে স্লোগান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি, এটাই আমাদের অঙ্গীকার। তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখছিলেন, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার একটা ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলতে চাই, যে নেই গন্ধ বা নেই জীবন, আছে শুধু সৌন্দর্য। তাজা ফুলের মতো এটি শুভ্রতা না ছড়ালেও এটি আমাদের এখন বর্তমান সমাজে যে ঘর সাজানো বা রাষ্ট্রীয় অনুষ্ঠান বা যে কোনো রাজনৈতিক অনুষ্ঠানও দেখা যায় এই কৃত্রিম ফুল দিয়ে সাজানো হয়েছে এবং ক্রমাগত এটার চাহিদা দিন দিন বেড়ে চলেছে। নাফি, চাহিদা কিন্তু বাড়বে, কারণ যেই সতেজ ফুলটি সেটি আসলে একসময় নিষ্ক্রিয় হয়ে পড়ে, কিন্তু কৃত্রিম ফুলে কিন্তু সেই সম্ভাবনা থাকে না। এবং বছরে প্রায় 30 কোটি টাকার কৃত্রিম ফুল আমদানি হয় বাংলাদেশে, যার বড় অংশই আসে চীন থেকে। সেক্ষেত্রে দেশে কৃত্রিম ফুল উৎপাদনে সরকারের নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। বিস্তারিত জানাবেন হাসেক বিল্লাহ। সবুজের ডগায় একগুচ্ছ রক্তিম, মৃদু বাতাসে দোলে রঙ্গন, ওই দূরে গোলাপের সমারোহ। বন্ধুদের স্বাগত জানাতে ফটকে নানা রঙের সুশোভিত পাপড়ি। তবে খালি চোখে বোঝা কঠিন কোনটা প্রাকৃতিক আর কোনটা কৃত্রিম। ফুল দেখলেই একটু গন্ধ নিতে ইচ্ছা করে, কিন্তু এ সময় কিছুটা দ্বিধায় পড়বেন আপনি, কারণ এই ফুলগুলোতে কোনো সুগন্ধি নেই। একটু হাত দিয়ে ছুঁয়ে দেখতে গেলেও কিছুটা অবাকই হবেন, কারণ এগুলো কোনো প্রাকৃতিক ফুল নয়, এগুলো আর্টিফিশিয়াল ফুল। তবে এগুলোর উজ্জ্বলতা কোনো অংশে কম নয়। সুবাস সজীবতাবিহীন পুষ্পবৃক্ষের জায়গায় এখন প্লাস্টিকের দখলে ফুলের বাজার। কিন্তু কেন? আমার এই ফুলটা সবাই ধরে মানে কেউ বলে কি যে বোঝাই যায় না, যে মনে হয় নেচারই এটা বাস্তব একটা ফুল। তাই আমি বুঝছি এটা একটা প্লাস্টিক ফুল। তো এটা দেখেন আমি অনেকদিন ব্যবহার করছি। কাঁচা ফুল হলে ওয়ান টাইম ইউজ, আমাকে ফেলে দিতে হতো। এটা বৃষ্টিতে ভিজে নষ্ট হয় না, অনেকক্ষণ থাকে। হ্যাঁ, আর কাঁচা ফুলটা তো নষ্ট হয়ে যায়, বেশিক্ষণ ব্যবহার করা যায় না। কয়েক দশক ধরে কৃত্রিম ফুল বিক্রি হয় রাজধানীর নিউ মার্কেট এলাকায়। শুরুর দিকে হাতে গোনা দোকান থাকলেও সময়ের ব্যবধানে বেড়েছে প্লাস্টিক ফুলের বেচাকেনা। ক্রমাগত এর চাহিদাও বাড়ছে।
এক দশকের ব্যবধানে রাজধানীর চকবাজারে গড়ে উঠেছে কৃত্রিম ফুলের পাইকারি বাজার। বিসমিল্লাহ টাওয়ারের ব্যবসায়ী আব্দুস সালাম 24 বছর ধরে কৃত্রিম ফুল বিক্রি করেন। শুরুটা হয়েছিল গ্রামের মেলা দিয়ে। আগে ছিল হলো চন্দ্রিমা সুপারে 2-3টা দোকান ছিল। আমি এখানে আসার পরে ওরা জানছে যে এখানে তো হোলসেল এলাকা, পুরা চকবাজার পুরাটাই হোলসেল মৌলিবাজার। তখনই ওরা এটা করছে যে এখানে আমরা যদি ঢুকি তাহলে হয়তো এলাকাটা সারা বাংলাদেশে এখান থেকে ছড়ায়, এখান থেকেই ছড়াবে। আগে তো এত দোকানে বিক্রি করতো না, এখন তো ফুলের দোকানেই অনেক হয়ে গেছে। নিউ মার্কেট আছে, গুলশান আছে, বনানী আছে। দেশে কৃত্রিম ফুলের বাজার দিন দিন বড় হলেও তার পুরোটাই এখনও আমদানি নির্ভর, যার বড় যোগান আসে চীন থেকে। বছরের পরিমাণ মূল্য প্রায় 25 কোটি টাকা। প্রাকৃতিক যত রকমের গাছ আছে, আপনি মনে করেন যে এই গাছের সব গাছের ফুলই আমাদের কাছে মোটামুটি আছে এবং চাইনারা তৈরি করে। আমরা ওই যে এইবার যেটা পাইছি, নেক্সট টাইম নতুন আসতেছে। আমি যখন আসছি তখন মনে করি হয়তো 15-20টা দোকান ছিল, এখন মনে হয় 100-র উপর হবে দোকান। আমরা মাসে আনি 2 কন্টেনার, 2 কন্টেনারের দাম পড়ে আমাদের 2 কোটি টাকা। সরকার ব্যাট দিয়ে 40 লাখ। আগে আমি এমনও দেখছি, 3 বছর আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যখন প্রথম আসছি তখন আমরা যখন সরকারের ব্যাট দিয়েছি 13 লাখ টাকা 1 কন্টেনার। এখন ওই 13 লাখ থেকে বেড়ে 20 লাখে হচ্ছে। পাইকারি বাজারে ফুলের এক একটি স্টিকের দাম 100 টাকা থেকে শুরু। টবসহ নানা নকশার ফুল কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চকবাজারে আসেন স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় বাজারে কৃত্রিম ফুলের কদর বাড়ছে দিন দিন। কিশোরগঞ্জ শহর ফুলটাই মনে হয় 10-12 লক্ষ টাকা প্রতি মাসে সেল করা সম্ভব। এগুলো যত্ন নিতে হয় একটু হালকা, সপ্তাহে একবার করে ঝাড়লেও হয়ে গেল, ধুয়ে নিলেও হয়ে গেল, ঠিক আছে। এখন কাঁচা ফুলের চেয়ে এই ফুলটা একটু বেশি ছাড়া দিচ্ছে। ব্যবসায়ীরা বলছেন ডিসেম্বর থেকে মার্চ এই 4 মাসে বেড়ে যায় ফুল বিক্রি, যার বড় অংশই যায় বিভিন্ন অনুষ্ঠানে। বেচাকেনাটা মেনলি হয় হলো শীতের দিনে। শীতের দিন আপনার ইভেন্টটা একটু বেশি চলে, বিয়ে শাদীটা একটু বেশি হয় সেন্টারে, যার বিধে আপনার ফুলের এইগুলো সব কিছু আপনার একটু বেশি থাকে। সবগুলো দোকান আপনি শীতের দিনে আসবেন, দেখবেন যে আপনার সবগুলো ইভেন্টের ফুল দিয়ে ভরা। ঘর সাজানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে বাড়ছে কৃত্রিম ফুলের ব্যবহার। জন্মদিন থেকে শুরু করে সভা, সেমিনার, দোয়া মাহফিল, বাগদান, বিয়ে, বিবাহোত্তর সংবর্ধনা, কোথায় নেই এর চাহিদা। বছর জুড়ে সরগরম কমিউনিটি সেন্টারগুলোর প্রবেশপথ, সেলফি কর্নার, টেবিল কিংবা মঞ্চে এখন জায়গা করে নিচ্ছে কৃত্রিম ফুল। অনুষ্ঠানে ফুল সাজাতে 10,000 টাকা থেকে শুরু করে কোটি টাকা বরাদ্দ পান আয়োজকরা। সাজসজ্জায় নতুনত্ব আনতেও আর্থিকভাবে সাশ্রয়ের লক্ষ্যে কৃত্রিম ফুলেই আগ্রহ তাদের। এইদিকে কিছু ঝুলন্ত ফুল আছে, এটা দেখেছে আমরা ন্যাচারাল ফুলে পাচ্ছি না, কিন্তু আর্টিফিশিয়াল ফুলে পাচ্ছি। বাইরের দেশে যে কোনো একটা ফুল ওরা কপি করে, চায়নাটা যে কোনোভাবে হোক কপি করে তৈরি করছে, ওটা আমরা বাংলাদেশে ইউজ করতে পারতেছি, অথচ বাংলাদেশে খুঁজলে ওই ফুল পাওয়া যাবে না। কাঁচা ফুলটা আমরা একবার বেশি 2বার ইউজ করতে পারি না, কিন্তু আর্টিফিশিয়াল ফুলটা আমরা দেখা গেছে কয়েকবার ইউজ করতে পারি, যেটা হয় কি আমরা দেখা গেছে হয়তো 1-1.5 মাস 2 মাস আমরা ইউজ করতে পারি। মেবি যদি এটা যদি ন্যাচারাল হইতো তাহলে এটা বায়ো কম্প্যাটেবল হইতো, অর্থাৎ আমাদের নেচারের জন্য ভালো হইতো, আমাদের জন্য ভালো হইতো, সবার জন্যই ভালো হইতো, হেলদি এবং হাইজেনিক হইতো। এদিকে প্লাস্টিক ফুলের বাজার যখন বড় হচ্ছে, তখন ক্রমেই ছোট হচ্ছে দেশে উৎপাদিত কাঁচা ফুলের ব্যবসা। কয়েক বছর ধরে কমছে চাষের পরিধি আর ফুল চাষিদের সংখ্যা। যারা সেন্টার খুলে বলছে তারা প্রত্যেকটা 10টা করে লোক অ্যানলিস্ট করে নিচ্ছে, এক একজনের থেকে 15 লাখ 20 লাখ করে নিয়ে অ্যানলিস্ট। একটা লোকের থেকে কমিউনিটি সেন্টারওয়ালারা 40% টাকা খায়, 60% টাকা দিয়ে কর্মচারী ফুল, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়ে লাভ করে। আপনি প্রোগ্রাম করবেন আপনার ইচ্ছা, আপনি তো সেন্টার ভাড়া দিচ্ছেন, কিন্তু এটা তো করতে পারতেছে না, যার জন্য আমাদের এই ফুলের মার্কেটটা 40 বছরের মার্কেট মানে ধীরে ধীরে নিষ্পত্তি হওয়ার পথে আছে। এদিকে দেশে প্লাস্টিক ফুল তৈরি না হওয়ায় আমদানিতে ব্যয় হচ্ছে রিজার্ভের ডলার। এমন অবস্থায় চাহিদা মেটাতে দেশেই এই কৃত্রিম ফুল উৎপাদনে সরকারের নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। এই যে প্রোডাক্টটা, এটা কিন্তু ডিজাইন ভিত্তিক। প্রথমে আপনাকে ডিজাইনিং করতে হয়, রিসার্চ করতে হয়, করার পরে এটা তৈরি করতে হয়। এটার জন্য অনেক কেমিক্যালস ও মেটেরিয়ালসও লাগে, যেটা আমাদের হয়তো ঘাটতি আছে লোকালি। তো সেই ডিমান্ডগুলো আমরা মিট আপ করতে পারলে হয়তো প্লাস্টিক ফুল তৈরি করাতে আমাদের লোকজন বিনিয়োগ করতে আগ্রহ হবে। ফ্লাওয়ারটা ইম্পোর্ট হয়ে চলে আসতেছে, এটার সাবস্টিটিউট যদি লোকালি যদি আমরা প্রোডাকশন করতে পারি, তাহলে এটা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি হয়ে গেল। কৃত্রিম ফুলের বাজার বড় হলেও দেশের বাজারের বড় অংশ এখনও প্রাকৃতিক ফুলের দখলে। বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটির তথ্য অনুযায়ী এই পরিমাণ প্রায় 1,500 কোটি টাকা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই।
ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। নাফি, নিশ্চয়ই 2 দিন আগের যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির কথা মনে আছে আপনার। শুক্রবার দিনের বৃষ্টির কথা বলছিলাম, সেদিন রেকর্ড বৃষ্টি ও জলে ভাসা রাজধানী নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। বিশেষ করে জলাবদ্ধতা দূরীকরণে সিটি কর্পোরেশন নিষ্ক্রিয়তা নিয়ে কপালে ভাঁজ রয়েছে তাদের, যে কি হবে আসলে। একটু বৃষ্টি পড়লে যদি শহর তলিয়ে যায়, যাতায়াতে যদি এতটাই ভোগান্তির শিকার হতে হয়, তাহলে আসলে বর্ষা মৌসুমে চলাচল করা তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তবে ভীতি নয়, বরং জনগণের সচেতনতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এমন অবস্থা থেকে উত্তরণে আশা করছে সিটি কর্পোরেশন। আর দ্রুত ড্রেনেজের মাস্টার প্ল্যানের পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছে নগর পরিকল্পনাবিদ রকিবুল রাহাত। জানাবেন বিস্তারিত। বর্ষার রৌদ্রোজ্জ্বল দিন, স্যাঁতস্যাঁতে গরমে অতিষ্ঠ নগরবাসী। এ সময় তাদের কাছে তো বৃষ্টি প্রার্থিত, কিন্তু সেই বৃষ্টি কি তারা ডেকে আনতে চান? কারণ বুয়েটের এই এলাকাটিতে 3 দিন আগের বৃষ্টির পানি এখনও জমা হয়ে আছে। শুধু রাজধানীর এই একটি জায়গা নয়, বৃষ্টি হলে রাজধানীর বিভিন্ন জায়গা এরকম জলাবদ্ধ হয়ে যায়, যাতে নাগরিকদের ভোগান্তি বাড়ে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেগুলোরই দেখভাল করার কথা এই পানি নিষ্কাশনের। কি করছে তারা? শুক্রবার সকালের বৃষ্টির চিহ্ন 72 ঘন্টা পরেও দেখা গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায়। এখনো ভবনের নিচতলায় ফ্ল্যাটে পানি, নষ্ট হচ্ছে আসবাব। এমন ভোগান্তি যুগ যুগ ধরে চলে আসছে, অভিযোগ বাসিন্দাদের। নিচতলার বাসাগুলা আপনার যখন পানি ওঠে সেটা আপনার প্রায় আপনার দেখা যায় যে ফ্লোর থেকে প্রায় 4 ফিট উপরে পানি উঠে যায়। দিন নাই রাত সারাদিন পানি স্থির আছে। আর আমরা এই যে আমার মেয়ে স্কুলে পড়ে, স্কুল যাব কনফিউজ থাকি, এই পানি দিয়ে কীভাবে যাব। 3 দিন আগের বৃষ্টি রাজধানী ঢাকাকে উপস্থাপন করেছে ভিন্ন আঙ্গিকে। হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে নগরীর প্রায় অর্ধশত পয়েন্টে। জলজটে শহরের প্রধান কয়েকটি সড়ক পানিতে ডুবে থাকে দীর্ঘক্ষণ, বিকল হয়ে পড়ে যানবাহন। কোথাও কোথাও পানি পারাপারে ব্যবহার করা হয়েছে রিক্সা, ভ্যান। আর ব্যবসা প্রতিষ্ঠান ডুবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন নিউ মার্কেট, হকার্স মার্কেট, মিরপুরের ফার্নিচার মার্কেটের ব্যবসায়ীরা। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে শুক্রবার ঢাকায় 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, আর তাতেই ডুবেছে জাদুর শহর ঢাকা। এদিকে শহরের জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশন গেল 4 বছরে খরচ করেছে কমপক্ষে 730 কোটি টাকা। এমন খবরে প্রশ্ন ওঠে, তবে কি অবাস্তব ঢাকার 2 নগর পিতার জলাবদ্ধতা কমানোর প্রতিশ্রুতি? নগর পরিকল্পনাবিদরা জানান, ঢাকার 85% যেহেতু কংক্রিটে আবৃত, তাই মাটির পানি শুষে নেয়ার সুযোগ কম। ফলে শহরের বৃষ্টির পানি ক্যাচপিট হয়ে কয়েকটি ধাপে ড্রেন থেকে খাল, নদী বা জলাশয়ে নামে। এই ব্যবস্থাপনায় ত্রুটি বলে দাবি করেন এই নগর পরিকল্পনাবিদ। অ্যাকুমুলেটেড যে পানি, সে পানির ভলিউম এবং ড্রেনের ক্যারিং ক্যাপাসিটির মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের জায়গাতে আমি বলি যে আমাদের ড্রেনেজ ক্যাপাসিটি সেরকম নাই। আপনি খেয়াল করে দেখবেন যে 40-45 মিলিমিটার বৃষ্টি যদিও হয়, সেই পানি পর্যন্ত কোনো কোনো জায়গায় জমে যায়। বৃষ্টির ধরনের যে পরিবর্তন হয়েছে, সেখানেও আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ যে বৃষ্টি, সেই বৃষ্টিটাকে ধরে সেই অনুযায়ী ডিজাইনটা করতে পারতে হবে। অল্প সময়ে বেশি পরিমাণ বৃষ্টি হওয়ায় পানি নিষ্কাশনের সাময়িক অসুবিধার কথা স্বীকার করেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে দ্রুত পানি অপসারণে সর্বোচ্চ প্রচেষ্টার কথাও জানান তিনি। ড্রেনেজ নিয়ে ঢাকা দক্ষিণ সিটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হলে শতভাগ জলাবদ্ধতা নিরসন হবে বলে দাবি প্রধান নির্বাহী কর্মকর্তার। আমাদের লোকেদেরও আরও দায়িত্বশীলভাবে কাজ করা এবং আমাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো আছে, পুরো নেটওয়ার্কটাকে আমরা পরিপূর্ণভাবে সমাপ্ত করা, এগুলো করতে পারলে এটি সমাধান সম্ভব। কারণ এটি বৃষ্টি আরও বেশি হতে পারে, কারণ আমাদের সেই ন্যাশনাল আমাদের যে বৃহৎ পরিকল্পনা আছে, সেখানে কিন্তু এর চেয়ে কয়েক গুণ বেশি বৃষ্টি হলেও কিন্তু সমস্যা হবে না। এছাড়াও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও নাগরিক অসচেতনতায় ড্রেনেজ ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের বেশি সচেষ্ট থাকার আহ্বান সিটি কর্পোরেশনের। রকিবুল রাহাত, এখন, ঢাকা।
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে। নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল থেকে পানি কমলেও দ্বীপ চরগুলো থেকে পানি পুরোপুরি সরেনি। এই অবস্থায় বন্যা উপদ্রুত এলাকাগুলোতে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ ব্যাধির প্রাদুর্ভাব ঘটেছে। আরো জানাচ্ছেন মমিনুল ইসলাম মঞ্জু। কুড়িগ্রামে সার্বিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। ব্রহ্মপুত্র, ধল্লা, তিস্তা, দুধকুমুর সহ নদ নদীগুলোর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে, যার ফলে এখন কিন্তু নদী তীরবর্তী যে চর গ্রামগুলো আছে সেখানের বাড়িঘর থেকে পানি সরে যেতে শুরু করেছে। তবে দ্বীপচরগুলোর মধ্যে যে বাড়িঘর আছে সেখানে এখনও পানি আছে, কমলেও কিন্তু পানি আছে, তারা কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় আছে। আমি এখন আছি চর পার্বতীপুর উত্তর দিককার যে গ্রাম, সেখানে এটি দুধকুমোরের তীরে অবস্থিত এবং এই গ্রামে প্রায় 250 পরিবার বসবাস করে। তারা বলছেন যে তাদের সবার বাড়িতেই পানি উঠেছিল, এখন পানি নেমে গেছে। এখন তারা দেখছেন নানান ধরনের ক্ষত, বাড়িতে কাদা জমে আছে, ক্ষেত খামারে কাদা জমে আছে এবং তাদের বাড়ি ঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো তারা আরও বলছেন যে এই মুহূর্তে তারা সবচেয়ে যে বেশি সংকটে পড়েছেন সেটা হলো পানিবাহিত রোগ ব্যাধিতে তারা পড়েছেন। বিভিন্ন ধরনের রোগতে তারা আক্রান্ত হচ্ছে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এই ধরনের রোগগুলোতে তারা আক্রান্ত হচ্ছেন এবং হাতে পায়েও ঘাও হয়েছে অনেকের। তো এ প্রসঙ্গে সিভিল সার্জন জানিয়েছেন যে তারা এখন আশঙ্কা করছেন যে পানি কমে গেছে, স্বাভাবিকভাবেই পানিবাহিত রোগ ব্যাধিতে লোক আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। এই জন্য তাদের 84টি মেডিকেল টিম এখন মাঠ পর্যায়ে কাজ করছে এবং তারা নৌকায় করে স্বাস্থ্য প্রচারণা, স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন। এবং তিনি আরও জানিয়েছেন যে এই বন্যায় এবার এখন পর্যন্ত 4 জন শিশুর পানিতে ডুবে মৃত্যু ঘটেছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। টাঙ্গাইলে যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি কমলেও ধলেশ্বরী ও ছিনাই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন গ্রাম প্লাবিত হয়ে 6 উপজেলার 163 গ্রামের প্রায় 62,000 মানুষ পানিবন্দী। এছাড়াও 4,601 হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়ে 29,635 জন কৃষকদের 57,49 লাখ টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে টাঙ্গাইল থেকে বিস্তারিত জানিয়েছেন কাউসার আহমেদ। আমি আছি টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামে কৃষক ফজলুল হকের সবজি বাগানে। তিনি চলতি মৌসুমে 2 বিঘা জমিতে ধুন্দুল চাষ করেছিলেন। ফলন ভালো হওয়ায় 1 দিন 2 দিন পর পর তিনি 4 থেকে 5 হাজার টাকার ধুন্দুল বিক্রি করতে পারতেন, কিন্তু এই বন্যায় তার পুরো টাকাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানিয়েছেন যে এই বাগান সহ তার আরও 1 বিঘা জমিতে পুঁইশাক বুনেছিলেন, তা বন্যায় প্লাবিত হয়ে ক্ষতি হয়েছে। শুধু ফজলুল হক নয়, এই এলাকার প্রায় 2 শতাধিক কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 15 থেকে 20 লাখ টাকা। আর এদিকে জেলা কৃষি অফিস বলছেন যে চলতি বন্যায় জেলায় 4,601 হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। আর এতে করে প্রায় 30,000 কৃষকের 58 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রান্তিক পর্যায়ের কৃষকরা বলছেন যে এই ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিসংখ্যান আরও বেড়ে যাবে। আর এর মধ্যে কৃষি অফিস জানিয়েছেন যে 100 হেক্টর বীজতলা, 200 হেক্টর তিল, 600 হেক্টর সবজি, 800 হেক্টর আউশ ধান, 1300 হেক্টর পাট ও 1700 হেক্টর বোনা আমন রয়েছে। আর তারা এই প্রান্তিক পর্যায়ের কৃষকরা এই ক্ষতির পূরণ দাবি করেছেন। আর এদিকে কৃষি অফিসার বলছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে, বরাদ্দ পেলে তাদের সহযোগিতা করা হবে। আর জেলা প্রশাসক জানিয়েছেন যে যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি কমলেও ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে 6টি উপজেলার 123টি গ্রামের প্রায় 62,000 মানুষ পানিবন্দী হয়েছে। এ পর্যন্ত 105 মেট্রিক টন জিআরের চাল ও নগদ 50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই ছিল টাঙ্গাইলের বন্যায় কৃষিতে ক্ষয়ক্ষতির সবশেষ তথ্য। দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চিকন ধানের সংকট দেখা দিয়েছে। এতে ঊর্ধ্বমুখী ধানের বাজার, যার প্রভাব পড়ছে চালের বাজারেও। 2 সপ্তাহ ব্যবধানে চিকন বস্তা প্রতি চালের দাম বেড়েছে অন্তত 100 টাকা। সংকট নিরসনে আগামী আমন মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে সে পর্যন্ত চালের বাজার দর আরও বাড়ার ইঙ্গিত চালকল মালিকদের। মোহাম্মদ রাশেদের তোলা ছবিতে আজরুল সঞ্চয়ের প্রতিবেদন। আশুগঞ্জের মেঘনা তীরে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত এভাবেই চলে ধানের বেচাকেনা। এটি দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম। মৌসুমে প্রতিদিন এখানে অন্তত 1 লাখ মন ধান কেনা বেচা হয়, বাকি সময় যা অর্ধেকে নামে।
মূলত চিকন ধান থেকে উৎপাদিত চাল খোলা বাজারে এবং মোটা চাল খাদ্য গুদামে সরবরাহ করেন চালকল মালিকরা। ফলে মোকামে চিকন ধান হিসেবে পরিচিত BR-28 ও BR-29 এবং মোটা ধান কেনাবেচা হয় বেশি। বর্তমানে মোকামে প্রতিমন BR-28 ধান প্রায় 1400 টাকা, BR-29 বিক্রি হচ্ছে 1270 টাকায় এবং মোটা ধান কেনাবেচা হচ্ছে 1010 টাকায়। তবে সম্প্রতি BR-28 ও 29 জাতের ধানের সংকট তৈরি হয়েছে মোকামে। দৈনিক মোকামে বিক্রির উদ্দেশ্যে BR-28 ধান সাকল্যে 1 থেকে 1,500 মন এবং BR-29 ধান উঠছে 20 থেকে 25,000 মন, যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। মূলত এবার বোরো মৌসুমে চিকন ধানের চেয়ে মোটা ধানের আবাদ বেশি করেছেন কৃষকরা। এছাড়া রোগবালাইয়ের আক্রমণে চিকন ধানের ফলনও হয়েছে কম। ফলে সংকটের কারণে সপ্তাহ ব্যবধানে চিকন ধানের দাম মন প্রতি বেড়েছে অন্তত 70 টাকা, যার প্রভাব পড়ছে চালের বাজারে। মোড়া বেশি করছে কারণে মোড়া বেশি আইতাছে অবশ্য, মানে আগামীতে মনে হয় আর যদি 29-28 বালা ফা দর ফা আগামীতে আর করবো। মিল মার্কেট যারা আছে আপনি ধান খই করতে চিকন ধান পাইতেছি না, চিকন ধানের বাজার প্রায় 100 টাকা বাইরে গেছে। এটা কিন্তু একবারে নাই, ধানের যখন সংকট দেখা দিছে পর্যায়ক্রমে চালের রেটটাও প্রত্যেকদিন 10 টাকা 5 টাকা 20 টাকা করে আজকে গত 15 দিনে 100 টাকার মতো বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন বাজারে চালের সরবরাহ ঠিক রাখতে চালকলের জন্য মোকামে পর্যাপ্ত চিকন ধান পাওয়া যাচ্ছে না, যার ফলে সংকট কাটার আগ পর্যন্ত চালের দর আরো বাড়বে। 29 ধান পাচ্ছি কিন্তু ওই যে দর বেশি, এটা আবার নতুন যে বাদুরে আছে, তারপরে এরপরের যে আমন সিজন আছে 49, ওইগুলিতে রিকভার দিতে হবে আর কি। নতুন ধান আসার আগ পর্যন্ত বাজারের অবস্থা 29-এর চাহিদা বেশি থাকবে, বাজারটা একটু বেশি থাকবে আর কি। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে প্রতিদিন অন্তত 10 কোটি টাকার চাল বাজারজাত করা হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। বর্তমানে 50 কেজির প্রতি বস্তা BR-28 জাতের চাল 2800 টাকা এবং BR-29 চাল পাইকারিতে প্রতি বস্তা কেনাবেচা হচ্ছে প্রায় 2600 টাকায়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এখন দুপুরে নিচ্ছে আর একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। এবার আন্তর্জাতিক। মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান কাজই হচ্ছে প্রেসিডেন্টকে নিরাপত্তা দেয়া। ট্রাম্পের উপর হামলার পর এই বাহিনীর দক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় তাদের ব্যর্থতাকে দায়ী করেছে অনেকে। এদিকে রিপাবলিকানদের জাতীয় সম্মেলনের নিরাপত্তার দায়িত্ব তাদের হাতেই। সিক্রেট সার্ভিস নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ট্রাম্পের উপর হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে মার্কিন প্রতিনিধি পরিষদ। এরই মধ্যে সিক্রেট সার্ভিসের ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন অনেকেই। ধারণা করা হচ্ছে তাদের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও গাফিলতির কারণেই হামলাকারী সুযোগ পেয়েছে। এখন প্রশ্ন উঠছে তাদের দায়িত্ব নিয়ে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সংস্থাটি। Sure, basically what happens is a protective advance is done for anywhere between 5 and 7 days before the event. The detail will work with the local Secret Service office in that area. বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও তুখোর গোয়েন্দা সংস্থা বলা হয় যুক্তরাষ্ট্রের এই সিক্রেট সার্ভিসকে। হত্যাচেষ্টা ও পরিকল্পনা, অপহরণ, সম্মুখ যুদ্ধ, সম্ভাব্য আক্রমণ সহ সব পরিস্থিতির জন্য তাদের প্রস্তুত থাকতে হয় সব সময়। প্রতি 8 সপ্তাহ পর পর এজেন্টদের দক্ষতা বাড়াতে নানা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজাত এই সংস্থার সদস্য সংখ্যা প্রায় 6500। এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা ইউনিটে নিয়োজিত আছেন আরও অনেকে। সিক্রেট সার্ভিসের মূল কাজ মার্কিন প্রেসিডেন্টকে নিরাপত্তা দেয়া, পাশাপাশি বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের পরিবারের সদস্য, প্রেসিডেন্টের অতিথি ও প্রেসিডেন্টের আদেশে যে কাউকে নিরাপত্তা দিয়ে থাকে এই সংস্থা। সিক্রেট সার্ভিস তাদের কাজের গোপনীয়তার জন্য বিভিন্ন কোড ব্যবহার করে। ডোনাল্ড ট্রাম্পের জন্য কোড নাম মোগুল। প্রেসিডেন্টের সঙ্গে সার্বক্ষণিক তাদের থাকতে হয়। প্রেসিডেন্টকে রক্ষায় জীবন দিতেও বাধ্য এজেন্টরা। এত দক্ষ বাহিনীর নিরাপত্তায় থেকেও হামলার শিকার হলেন ট্রাম্প। রিপাবলিকান দলের 4 দিনের জাতীয় সম্মেলনের নিরাপত্তার দায়িত্ব সিক্রেট সার্ভিসের হাতে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জোর দিয়েছেন এই কর্মকর্তা। That designation is the highest level of security designation that the federal government can determine. So we are confident in these security plans that are in place for this event, and we're ready to go. It's been an 18-month process. 1901 সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট প্রার্থীদের নিরাপত্তার দায়িত্বে আছে সিক্রেট সার্ভিস।
1908 সালে এই সংস্থার 9 জন এজেন্ট নিয়ে গড়ে ওঠে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা FBI। তানভীর জানি, এখন বিশ্ব। এখন দুপুরে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে একটু পরেই। শেষ করছি এখন দুপুর। সাথে থাকার জন্য ধন্যবাদ।